আচ্ছা, ধরা যাক একটা কম্পিউটারে পৃথিবীর সবচেয়ে আধুনিক মানে ধরুন সবচেয়ে দামি কিছু সফটওয়্যার আর হাজার হাজার গিগাবাইট ডেটা ইনস্টল করা হলো। খুবই শক্তিশালী একটা পিসি বলতে চাচ্ছেন। রাইট, কিন্তু সমস্যাটা হলো সেই কম্পিউটারের মূল যে অপারেটিং সিস্টেম সেটাই পুরোপুরি কারাপ্টেড বা ধরুন ভাইরাসে আক্রান্ত। ও আচ্ছা, তার মানে তো আসলে ওই ডেটাগুলোর কোনো সিকিউরিটি নেই। একদমই তাই। তাহলে এই এত সব ডেটা আর দামি সফটওয়্যারের কোনো মূল্য কি তখন আর থাকে? আদতে এই পুরো সিস্টেমটাই তো একটা সময় অকেজো হয়ে পড়বে। হ্যাঁ, অথবা এর চেয়েও বড় কোনো বিপদ হতে পারে। এই ডেটাগুলো হয়তো ভুল নির্দেশনায় ক্ষতিকারক কোনো কাজে ব্যবহৃত হতে শুরু করবে। ঠিক বলেছেন। আর আজকের আমাদের এই গভীর বিশ্লেষণে বসার আগে সোর্স মেটেরিয়াল ঘাঁটতে গিয়ে এই উপমাটি আমার সবার আগে মাথায় আসছিল। বেশ ইন্টারেস্টিং একটা উপমা, কিন্তু এর সাথে আজকের প্রসঙ্গের সম্পর্কটা আসলে কোথায়? সম্পর্কটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থা। মানে আমরা আজ এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা আধুনিক শিক্ষা ব্যবস্থার এই ডেটা আর অপারেটিং সিস্টেমের সংকটটিকে খুব স্পষ্টভাবে তুলে ধরে। বুঝতে পেরেছি, মানে আমাদের সোর্সের সাথে বিষয়টা সরাসরি কানেক্টেড। একদম। আমাদের আজকের সোর্স হল মাদ্রাসাতুন নূর নামের একটি প্রতিষ্ঠানের আয়োজিত একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালায় দেওয়া একটি চমৎকার বক্তব্য। হ্যাঁ, আমি বক্তব্যটি দেখেছি। অসাধারণ একটা সোর্স। রাইট। সেখানে মূলত আলোচনা করা হয়েছে যে কিভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা শুধু মস্তিষ্কে তথ্য বা ডেটা জমা করার একটা কারখানায় পরিণত হয়েছে, আর একজন শিক্ষকের আসল কাজ যে শুধু তথ্য দেওয়া নয়, বরং ওই অপারেটিং সিস্টেম বা নৈতিক ভিত্তিটা তৈরি করা। রাইট, একদম ঠিক। এই অপারেটিং সিস্টেমটা তৈরি করা নিয়েই আজকের আমাদের মূল আলোচনা। এই অপারেটিং সিস্টেমের উপমাটি আজকের আলোচনার মূল সুরটা ধরে ফেলার জন্য মানে একদম মোক্ষম হয়েছে, তাই না? আমার কাছেও বিষয়টা খুব প্রাসঙ্গিক মনে হয়েছে। রাইট। কারণ সোর্সে আমরা যে বক্তব্যটি আজ বিশ্লেষণ করছি সেটি কিন্তু প্রচলিত কোনো একাডেমিক লেকচার না। সাধারণ লেকচার থেকে এটা বেশ আলাদা। রাইট, এটি আসলে একটা দৃষ্টিভঙ্গি বদলানোর ডাক। বক্তার শুরুতেই পুরো শিক্ষা ব্যবস্থা আর শিক্ষকতার এই পেশাকে একটা ঐতিহাসিক এবং দার্শনিক ভিত্তির ওপর দাঁড় করিয়েছেন। ঐতিহাসিক ভিত্তি বলতে ওই প্রথম শিক্ষকের কনসেপ্টের কথা বলছেন? হ্যাঁ, একদম। তিনি মনে করিয়ে দিয়েছেন যে নবী মোহাম্মদুর রসুলুল্লাহকে এই পৃথিবীতে পাঠানো হয়েছিল প্রথম এবং শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে। রাইট, কিন্তু তার কাজ তো শুধু কিছু বইয়ের জ্ঞান বিতরণ করা ছিল না। ঠিক। পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে বক্তা বোঝাতে চেয়েছেন যে নবীজির মূল কাজটাই ছিল মানুষের অন্তর পরিষ্কার করা এবং সমাজকে একটা সুস্থ কাঠামোর উপর দাঁড় করানো, মানে একটা শক্তিশালী ফাউন্ডেশন তৈরি করা। হ্যাঁ, এই ঐতিহাসিক প্রেক্ষাপটটি টানা হয়েছে এটা বোঝানোর জন্য যে আমরা বর্তমানে শিক্ষকতাকে যেভাবে দেখি, মানে ধরুন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত সিলেবাস শেষ করার একটা গতানুগতিক চাকরি। হ্যাঁ, একটা রুটিন কাজ হিসেবে। রাইট, কিন্তু আসলে শিক্ষকতা মোটেও তা নয়। এটা এর চেয়ে অনেক বড় কিছু। ঠিক। এই জায়গা থেকে আমার মনে হয় আমাদের প্রচলিত চিন্তাধারার সাথে সোর্সের বক্তব্যের একটা বড় সংঘর্ষ তৈরি হয়। কিভাবে, একটু বুঝিয়ে বলবেন? মানে ধরুন আমরা সাধারণত শিক্ষকদের সমাজের রাজমিস্ত্রি হিসেবে আখ্যায়িত করতে পছন্দ করি। রাজমিস্ত্রি মানে যারা একটু একটু করে দেয়াল গাঁথে। রাইট। তারা প্রতিদিন ক্লাসে যান, একটু একটু করে ইটের উপর ইট গেঁথে সিলেবাস শেষ করেন এবং ছাত্রদের পরীক্ষার জন্য প্রস্তুত করেন। হ্যাঁ, এটাই তো আমাদের সাধারণ ধারণা। কিন্তু এই বক্তব্যটি যদি আমরা একটু সূক্ষ্মভাবে বিশ্লেষণ করি, তাহলে দেখা যায় এখানে শিক্ষককে নিছক একজন রাজমিস্ত্রি বা তথ্য সরবরাহকারী হিসেবে দেখা হচ্ছে না। তাহলে কিভাবে দেখা হচ্ছে? বরং তাকে সমাজের মূল স্থপতি বা ধরুন আর্কিটেক্ট হিসেবে সংজ্ঞায়িত করা হচ্ছে। ও আচ্ছা, আর্কিটেক্ট। এটা একটা বিশাল শিফট। একদম। একজন স্থপতি যেমন ইটের গাঁথুনির চেয়ে বিল্ডিংয়ের মূল ফাউন্ডেশন বা ভিত নিয়ে বেশি চিন্তিত থাকেন, আর একজন শিক্ষককেও ঠিক তেমনই ভবিষ্যৎ প্রজন্মের অন্তরের প্রতিপালন নিয়ে ভাবতে হয়। স্থপতি আর রাজমিস্ত্রির এই পার্থক্যের ভেতরেই কিন্তু আসল মনস্তত্ত্বটা লুকিয়ে আছে। বিষয়টা একটু খুলে বলবেন? মানে ধরুন একজন রাজমিস্ত্রিকে যে নকশা দেয়া হয়
তিনি শুধু অন্ধভাবে সেটাই অনুসরণ করেন। তার নিজের কোনো ভিশন সেখানে থাকে না। রাইট, তিনি শুধু নির্দেশ পালন করেন। কিন্তু একজন স্থপতি শূন্য থেকে কল্পনা করেন যে আগামী 50 বছর পর এই ভবনটি কেমন হবে, এটা ঝড় বৃষ্টিতে কিভাবে টিকে থাকবে। মানে তার ভিশনটা অনেক লং টার্ম। একদম। সোর্সে যখন শিক্ষককে সমাজের কারিগর হিসেবে তুলে ধরা হয়েছে, তখন এই দীর্ঘমেয়াদী লক্ষ্যের কথাই বলা হয়েছে। হ্যাঁ, বক্তা স্পষ্ট ভাষায় বলেছেন যে একজন শিক্ষককে ভবিষ্যৎ প্রজন্মের কারিগর হতে হবে। রাইট। যখন কোনো শিক্ষক ক্লাসে ঢোকেন, এই চিন্তা নিয়ে যে তিনি শুধু অঙ্ক বা বিজ্ঞান পড়াচ্ছেন না, বরং তিনি এমন একটি মানব সত্তা তৈরি করছেন যে আগামী দিনের সমাজ পরিচালনা করবে। ঠিক। আর এই চিন্তাটা যখন মাথায় থাকে, তখন তার পড়ানোর ধরনটাই পুরোপুরি পাল্টে যায়। এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনটাই হলো সবচেয়ে জরুরি। কিন্তু এই স্থপতির দায়িত্ব পালন করা তো আর মুখের কথা নয়। না, মোটেও না। এর জন্য শিক্ষকের নিজেরও তো কিছু সুনির্দিষ্ট গুণাবলী বা টুলস থাকতে হবে, তাই না? অবশ্যই। আর সোর্সে কিন্তু এই বিষয়টা খুব দারুণভাবে ভেঙে বলা হয়েছে। হ্যাঁ, বাংলা শিক্ষক শব্দটির যে আবিধানিক এবং প্রায়োগিক ব্যবচ্ছেদ করা হয়েছে, সেটা আমার কাছে বেশ কৌতূহল উদ্দীপক লেগেছে। শব্দটাকে ভেঙে খুব সুন্দর একটা অর্থ বের করা হয়েছে। রাইট। বলা হয়েছে শি মানে হল শিষ্টাচার, খ মানে হল ক্ষমাশীল, আর ক মানে হল কর্তব্যপরায়ণ। অসাধারণ একটা ব্যাখ্যা। এর পাশাপাশি আরও কিছু গুণের কথাও তো বলা হয়েছে। হ্যাঁ, একজন আদর্শ শিক্ষকের ভেতরে আরও কিছু গুণের কথা উল্লেখ করা হয়েছে, যেমন ধরুন ইখলাস বা সততা, তাকওয়া বা ক্ষুধাভীতি। আর তাকে অবশ্যই ছাত্রদরদি এবং দেশদরদি হতে হবে। রাইট। এর পাশাপাশি নিরহংকারী হবার প্রয়োজনীয়তার কথাও সোর্সে বলা হয়েছে। এই গুণাবলীগুলোর মধ্যে ইখলাস বা নিষ্ঠার বিষয়টা নিয়ে একটু গভীরে আলোচনা করা প্রয়োজন বলে আমি মনে করি। হ্যাঁ, ইখলাসের বিষয়টা সোর্সে খুব গুরুত্বের সাথে এসেছে। বক্তা বলেছেন যে শিক্ষকতা যদি শুধু অর্থ উপার্জনের একটা পেশা না হয়ে একটা ইবাদত বা পবিত্র দায়িত্ব হয়, তবে সেই ইবাদত কবুল হওয়ার অন্যতম প্রধান শর্তই হল ইখলাস। মানে নিজের কাজের প্রতি শতভাগ সততা থাকতে হবে। একদম। একজন শিক্ষকের যদি কাজের প্রতি সততা না থাকে, তবে তিনি কখনোই ছাত্রদের মনে সত্যিকারের প্রভাব ফেলতে পারবেন না। রাইট। আর তাকওয়া বা আল্লাহভীতির কথা কেন বলা হয়েছে বলে আপনার মনে হয়? তাকওয়া হলো আসলে সেই অভ্যন্তরীণ সেন্সরশিপ যা একজন মানুষকে নিরহংকারী এবং ন্যায়নিষ্ঠ হতে সাহায্য করে। মানে ভেতর থেকে নিজেকে কন্ট্রোল করা। হ্যাঁ, ক্ষমতার অহংকার অনেক সময় মানুষকে অন্ধ করে দেয়, বিশেষ করে শ্রেণীকক্ষে, যেখানে শিক্ষকের হাতে এক ধরনের পূর্ণ ক্ষমতা থাকে। ঠিক এই জায়গাতেই আমার একটা বড় খটকা লাগছে। খটকা? মানে কোনো বিষয়ে কনফিউশন? একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে যদি বিষয়টা দেখি। ধরুন একজন শিক্ষকের শিষ্টাচারী হওয়া বা কর্তব্যপরায়ণ হওয়াটা শতভাগ যৌক্তিক এবং প্রয়োজনীয়। এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ওই যে ক্ষতে ক্ষমাশীল হওয়ার বিষয়টা, এটা নিয়ে একটা গভীর বাস্তবসম্মত দ্বন্দ্ব আছে আমার। দ্বন্দ্বটা কেমন? ধরুন শ্রেণীকক্ষে তো শিক্ষককে একটা বিশাল সংখ্যক ছাত্র সামলাতে হয়। সেখানে শৃঙ্খলা বজায় রাখাটা তো সবচেয়ে কঠিন কাজ, তাই না? হ্যাঁ, ডিসিপ্লিন মেনটেন করাটা সত্যি বড় একটা চ্যালেঞ্জ। এখন একজন শিক্ষক যদি কথায় কথায় ক্ষমা করে দেন, মানে খুব বেশি দয়া মায়া দেখাতে শুরু করেন, তবে কি সেটা অনেক সময় শ্রেণীকক্ষের কঠোর শৃঙ্খলার পরিপন্থী হয়ে যায় না? আপনার পয়েন্টটা বুঝতে পারছি। ছাত্ররা তো শিক্ষকের এই ক্ষমাশীলতাকে দুর্বলতা ভেবে সুযোগ নিতে পারে, যেটা পুরো শিক্ষার পরিবেশকেই নষ্ট করে দিতে পারে। এটা অত্যন্ত প্রাসঙ্গিক এবং বাস্তবমুখী একটা প্রশ্ন। প্রথম দর্শনে মনে হতেই পারে যে ক্ষমাশীলতা আর শৃঙ্খলার মধ্যে একটা সরাসরি বিরোধ রয়েছে। হ্যাঁ, আমার তো তেমনও মনে হচ্ছে। কিন্তু সোর্সের বক্তা যখন এই বিষয়টা ব্যাখ্যা করেছেন, তখন তিনি মনস্তাত্ত্বিক জায়গা থেকে খুব সুন্দর একটা সমাধান দিয়েছেন। তাই নাকি? সমাধানটা কি ছিল? তিনি ওই প্রতিষ্ঠানের কমোডোর মহোদয়ের একটা কথা উদ্ধৃত করে বলেছেন যে শিক্ষকের ভেতরে অহেতুক রাগ থাকলে চলবে না। রাগ থাকা যাবে না, কিন্তু কেন? কারণ আমাদের বুঝতে হবে যে ভয় দেখিয়ে সাময়িক একটা নীরবতা বা শৃঙ্খলা হয়তো আনা যায়, কিন্তু ভয়ের মাধ্যমে কখনোই প্রকৃত সম্মান এবং শিক্ষা সঞ্চারিত হয় না। তার মানে আপনি বলছেন যে শাস্তির ভয় দেখিয়ে যে শৃঙ্খলা আনা হয় সেটা টেকসই নয়। একদমই তাই। ধরি ক্লাসে কোনো ছাত্র অত্যন্ত বিশৃঙ্খলা করছে বা বারবার পড়া ভুলে যাচ্ছে। এটা তো প্রায়ই হয়। তখন একজন সাধারণ শিক্ষক হয়তো সাথে সাথে তাকে চরম শাস্তি দেবেন বা ক্লাস থেকে বের করে দেবেন। হ্যাঁ, এটাই তো স্বাভাবিক দৃশ্য। এতে হয়তো ক্লাসের সাথে সাথে পিনপতন নীরবতা নেমে আসবে। রাইট।
কিন্তু ওই ছাত্রটির মনে শিক্ষকের প্রতি একটা স্থায়ী ক্ষোভ তৈরি হবে। সে আর কখনোই ওই শিক্ষকের কাছ থেকে মন থেকে কিছু শিখতে চাইবে না। একটা মানসিক দূরত্ব তৈরি হয়ে যাবে। অন্যদিকে একজন আদর্শ শিক্ষক আগে বোঝার চেষ্টা করবেন কেন ছাত্রটি এমন করছে। হয়তো তার পারিবারিক কোনো সমস্যা আছে, হয়তো সে বিষয়টা বুঝতে পারছে না। মানে রুট কজ বা মূল কারণটা খোঁজার চেষ্টা করবেন। একদম। এই যে বোঝার চেষ্টা করা এবং তাকে শুধরে নেওয়ার সুযোগ দেওয়া, এটাই হলো ক্ষমাশীলতা। ও আচ্ছা, মানে ক্ষমা করা মানে সব ছেড়ে দেওয়া নয়, বরং সুযোগ দেওয়া। হ্যাঁ, বক্তা এটাকে দুর্বলতা বলেননি, বরং তিনি এটাকে হাসানুল খুলুক বা উত্তম চরিত্র হিসেবে আখ্যায়িত করেছেন। হাসানুল খুলুক, সুন্দর একটা টার্ম। রাইট। নবীজির আদর্শের কথা উল্লেখ করে বলা হয়েছে যে তিনি পৃথিবীর সেরা শিক্ষক ছিলেন তার এই উত্তম চরিত্রের কারণেই। বুঝতে পারছি। যখন কোনো ছাত্র বুঝতে পারে যে তার শিক্ষক তাকে শাস্তি দেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও শুধু তার মঙ্গলের জন্য তাকে ক্ষমা করেছেন এবং ভালোবেসে শুধরে দিচ্ছেন, তখন সেই শিক্ষকের প্রতি ওই ছাত্রের যে আস্থা তৈরি হয় তা যে কোনো শৃঙ্খলার চেয়ে অনেক বেশি শক্তিশালী। একদম ঠিক বলেছেন। সম্মান থেকে যে শৃঙ্খলা আসে, ভীতি থেকে সেটা কখনোই আসে না। বিষয়টা এবার পরিষ্কার হলো আমার কাছে। অর্থাৎ কঠোরতা বা ভীতি প্রদর্শন নয়, বরং শিক্ষকের আচরণ এবং চরিত্রটাই হলো শ্রেণীকক্ষের সবচেয়ে বড় সিলেবাস। খুব সুন্দর বলেছেন। শিক্ষকের আচরণটাই সবচেয়ে বড় সিলেবাস। ছাত্ররা বইয়ের পাতায় কি লেখা আছে তার চেয়ে অনেক বেশি শেখে শিক্ষকের দৈনন্দিন আচরণ থেকে। রাইট। এবং তারা সেটা জীবনে প্রয়োগও করে। আর এই সিলেবাসের কথাই যখন আসলামই, তখন সোর্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং গভীর যে অংশটি, সেটিতে একটু নজর দেয়া যাক। হ্যাঁ, চলুন কোন অংশের কথা বলছেন? সোর্সে খুব সুস্পষ্টভাবে তালিম এবং তারবিয়ার মধ্যে একটা সীমারেখা টানা হয়েছে। এটা আজকের আলোচনার একটা কোর পয়েন্ট। রাইট। আমাদের চারপাশে তো এখন প্রাতিষ্ঠানিক শিক্ষা বা শুধু ভালো গ্রেড পাওয়ার এক অসুস্থ প্রতিযোগিতা চলছে। হ্যাঁ, সবাই জিপিএ 5 এর পিছনে ছুটছে। কিন্তু এই সোর্সে বলা হচ্ছে অনেক ক্ষেত্রেই নাকি তালিমের চেয়ে তারবিয়া বেশি জরুরি। এই আলোচনাটা সত্যি আজকে শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় সংকটকে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তালিম আর তারবিয়ার বেসিক পার্থক্যটা যদি একটু বুঝিয়ে বলতেন। আচ্ছা, ধরুন তালিম বলতে মূলত বোঝানো হয় পুঁথিগত বিদ্যা বা প্রাতিষ্ঠানিক জ্ঞান, মানে বই থেকে আমরা যেটা শিখি। হ্যাঁ, বা ধরুন কোনো নির্দিষ্ট বিষয়ে দক্ষতা অর্জনকে। একজন ছাত্র কত দ্রুত অঙ্ক কষতে পারে বা বিজ্ঞানের সূত্র মুখস্থ বলতে পারে, সেটা হলো তালিম। ইনফরমেশন গ্যাদার করা। আর তারবিয়া? তারবিয়া হলো অনেক বেশি ব্যাপক একটা ধারণা। এটি হলো নৈতিক শিষ্টাচার, আদব কায়দা, মূল্যবোধ। মানে একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে ওঠার যে তারবিয়াত বা মানসিক লালন পালন। একদম তাই। সোসাসের বক্তা, যিনি একসময় তালিম বোর্ডের প্রশিক্ষণ বিষয়ক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন, তিনি কিন্তু একেবারে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা থেকেই কথাটা বলেছেন। রাইট, ওনার এক্সপেরিয়েন্স তো বিশাল। হ্যাঁ, তার মতে আমরা শুধু তালিমের পেছনে ছুটে এমন এক প্রজন্ম তৈরি করছি যাদের মেধা আছে কিন্তু কোনো নৈতিক ভিত্তি নেই। এই জায়গাটিতেই আমরা আমাদের আলোচনার একেবারে শুরুতে বলা আর সেই অপারেটিং সিস্টেমের উপমাটিতে আবার ফিরে যেতে পারি। ওই কম্পিউটার আর ডেটার উপমাটা। রাইট। তালিম হলো ওই ডেটা ডাউনলোডের মতো। আমরা আমাদের স্কুল কলেজগুলোতে ছাত্রদের মাথায় পদার্থবিজ্ঞান, অর্থনীতি বা প্রযুক্তির হাজার হাজার মেগাবাইট ডেটা ঢুকিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবং তারা অত্যন্ত মেধাবী হয়ে বেরোয় হচ্ছে। কিন্তু তারবিয়া হলো ওই কম্পিউটারের অপারেটিং সিস্টেম। একজন ছাত্র বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবার পর তার সেই জ্ঞানকে সমাজের কল্যাণে ব্যবহার করবে নাকি কোনো দুর্নীতির মাধ্যমে মানুষের ক্ষতি করবে, সেটা নির্ধারণ করে দেয় তার ভেতরে থাকা ওই তারবিয়া বা অপারেটিং সিস্টেম। একদম। এখন কারো ভেতরে যদি নৈতিকতার সেই লেটেস্ট অপারেটিং সিস্টেম না থাকে, অথবা সেটা যদি লোভ আর স্বার্থপরতার ভাইরাসে আক্রান্ত থাকে, তাহলে তো তার ভেতরের ওই তালিম বা ডেটাগুলো সমাজের জন্য আশীর্বাদ হওয়ার বদলে মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে। রাইট, নিখুঁত বলেছেন। তারবিয়া ছাড়া শুধু তালিম যে কতটা ভয়ানক হতে পারে তার প্রমাণ তো আমরা বর্তমান বিশ্বেই প্রতিনিয়ত দেখছি। একদমই তাই। বড় বড় আর্থিক কেলেঙ্কারি বা প্রযুক্তিগত অপরাধ যারা করছে তারা কিন্তু কেউ অশিক্ষিত নয়। না, তারা বরং টপ লেভেলের শিক্ষিত। রাইট। তাদের তালিমের কোনো অভাব নেই, অভাব শুধু তার ভিআর। আর
ঠিক এই সংকটটি মোকাবেলা করার জন্যই মাদ্রাসাতুন নূরের মতো প্রতিষ্ঠানগুলো একটি ব্যতিক্রমী ভিশন নিয়ে কাজ করছে। হ্যাঁ, যা সোর্সে খুব গুরুত্বের সাথে তুলে ধরা হয়েছে। প্রতিষ্ঠানটির কার্যপ্রণালী নিয়ে সোর্সে যা বলা হয়েছে তা কিন্তু বেশ চমকপ্রদ। হ্যাঁ, তাদের অ্যাপ্রোচটা গতানুগতিক ধারার চেয়ে অনেক আলাদা। আমরা দেখি কোনো শিক্ষা প্রতিষ্ঠান যখন ভালো করতে চায় তখন তারা শুধু নিজেদের রেজাল্ট বা অবকাঠামো নিয়ে ভাবে। রাইট, নিজেদের গণ্ডির ভেতরেই তারা সীমাবদ্ধ থাকতে চায়। কিন্তু মাদ্রাসাতুন নূরের নেতৃত্বে যারা আছেন, বিশেষ করে সোর্সে কমাডোর মেজবাহুদ্দিন আহমেদ এবং মেজর সাইফুর রহমানের কথা যেভাবে উল্লেখ করা হয়েছে, তাদের উদ্দেশ্যটা শুধু নিজেদের প্রতিষ্ঠানের চার দেয়ালের মাঝে আটকে নেই। তাহলে তাদের মূল লক্ষ্যটা আসলে কি? তাদের লক্ষ্য হল এই নৈতিক শিক্ষা বা তারবিয়ার যে মডেল সেটা দেশের সীমানা ছাড়িয়ে বাইরেও ছড়িয়ে দেওয়া। এই ছড়িয়ে দেওয়ার প্রক্রিয়াটা কিভাবে কাজ করছে সেটা বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারব এই ভিশনটা আসলে কতটা সুদূরপ্রসারী। সোর্সে তো বিদেশি মেহমানদের উপস্থিতির কথা বলা হয়েছে। রাইট, সোর্সে উল্লেখ করা হয়েছে যে এই কর্মশালায় বিদেশি মেহমান যেমন ডাক্তার শেখ ওসামা উপস্থিত ছিলেন। আচ্ছা, এটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে? এটি প্রমাণ করে যে এই প্রতিষ্ঠানটি শুধুমাত্র স্থানীয় কোনো চিন্তাভাবনার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বৈশ্বিক একটা ক্রস পলিনেশন বা মতবিনিময় জায়গা তৈরি করছে তারা। গ্লোবাল একটা কানেকশন তৈরি হচ্ছে বলতে চাচ্ছেন? একদম। কিন্তু এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল দেশের ভেতরের নেটওয়ার্কিং প্রক্রিয়াটা। রাইট, সোর্সে কিন্তু বক্তা কর্মশালায় উপস্থিত শিক্ষকদের প্রতি কিছু খুব সুনির্দিষ্ট এবং কড়া নির্দেশ দিচ্ছিলেন। আমি খেয়াল করেছি বিষয়টা। তিনি বারবার বলছিলেন একটু কষ্ট করবেন, একটু অ্যালার্ট থাকবেন, ঘুমাবেন না, অন্যমনস্ক হয়ে থাকবেন না। হ্যাঁ, বেশ কড়া ভাষায় বলছিলেন। প্রথমবার শুনলে মনে হতে পারে একটা সাধারণ সেমিনারে তো মানুষ একটু রিল্যাক্স থাকেই, একটু কড়াকড়ির কি আছে। কিন্তু একটু গভীরে চিন্তা করলে বোঝা যায় এই শিক্ষকরা তো আসলে কোনো সাধারণ মোটিভেশনাল স্পিচ শুনতে আসেননি। একদমই না, তাদের তো একটা বড় দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। মানসিকতা বদলে ফেলা অত্যন্ত কঠিন একটা কাজ। কারণ এই শিক্ষকরা বছরের পর বছর ধরে একটা নির্দিষ্ট নিয়মে পড়িয়ে অভ্যস্ত। রাইট, এখন হঠাৎ করে তাদের কাছে তালিমের চেয়ে তারবিয়াকে বেশি গুরুত্ব দেওয়ার যে নতুন অপারেটিং সিস্টেম বা কারিকুলাম তুলে ধরা হচ্ছে, সেটা গ্রহণ করতে হলে তাদের পূর্ণাঙ্গ মনোযোগ প্রয়োজন। একদম। বক্তা এটাকে নূর বা আলো হিসেবে আখ্যায়িত করেছেন। মাদ্রাসাতুন নূর নামটার সাথে বেশ মিলে যায়। হ্যাঁ, তিনি বলেছেন এই 2 দিনের কষ্ট তাদের সারা জীবনের জন্য সহায়ক হবে, কারণ এখান থেকে তারা যে শিক্ষাটা নেবেন তা তাদের নিজেদের মধ্যে আটকে রাখলে চলবে না। রাইট, এবং তাদের তো এই শিক্ষাটা নিয়ে আবার তাদের নিজ নিজ এলাকায় ফিরে গিয়ে বাস্তবায়ন করতে হবে। একদম তাই, এটা একটা চেইন রিয়াকশনের মতো কাজ করবে। সোর্সে একটা জায়গায় অনেকগুলো এলাকার নাম উল্লেখ করা হয়েছে, যেমন ধরুন মিরপুর, নাজিরা বাজার, নওগাঁ, রাজশাহী। দিনাজপুর, ঠাকুরগাঁও, মৌলভীবাজারের কথাও বলা হয়েছে। হ্যাঁ, আরও আছে সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা। এই যে দেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিশাল একটা ভৌগোলিক বিস্তৃতির কথা বলা হলো। হ্যাঁ, এটা কিন্তু কোনো কাকতালীয় বিষয় নয়। মোটেও কাকতালীয় নয়। এটা আসলে তৃণমূল পর্যায়ে একটা বিশাল বিকেন্দ্রীকরণ বা ডিসেন্ট্রালাইজেশনের প্রক্রিয়া। ডিসেন্ট্রালাইজেশন, ইন্টারেস্টিং পয়েন্ট, একটু বুঝিয়ে বলবেন। মানে কোনো একটা সমাজকে যদি ভেতর থেকে পরিবর্তন করতে হয় তবে সেটা শুধু রাজধানী বা বড় শহরের কিছু অভিজাত প্রতিষ্ঠানের মাধ্যমে সম্ভব নয়। রাইট, পুরো দেশে সব জায়গায় ছড়াতে হবে বিষয়টা। এর জন্য প্রয়োজন প্রতিটি গ্রামে, প্রতিটি মফস্বলে এমন কিছু হাব বা কেন্দ্র তৈরি করা যারা এই নতুন চিন্তাধারাকে ধারণ করবে। আর মাদ্রাসাতুন নূর মূলত একটা কেন্দ্রীয় মস্তিষ্ক হিসেবে কাজ করছে এখানে। একদম ঠিক, যেখান থেকে এই শিক্ষকরা প্রশিক্ষণ নিয়ে সারা দেশে ছড়িয়ে পড়ছেন। রাইট, তারা প্রত্যেকে নিজ নিজ এলাকার মাদ্রাসায় গিয়ে যখন এই নতুন ধারার শিক্ষা ব্যবস্থা, মানে যেখানে তালিমের পাশাপাশি তারবিয়াকে সমান বা তার চেয়েও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, হ্যাঁ, সেই বীজটা যখন তারা বপন করবেন তখন একটা সামগ্রিক সামাজিক পরিবর্তন আসতে বাধ্য। অর্থাৎ এটা নিছকই কোনো প্রশিক্ষণ কর্মশালা নয়, এটা হলো সমাজ সংস্কারকদের একটা বিশাল নেটওয়ার্ক তৈরির কাজ। রাইট, শিক্ষকরা শুধু ক্লাস নিচ্ছেন না, তারা একজন সমাজ সংস্থাপক বা কারিগর হিসেবে কাজ করছেন। সত্যিই তাই। আমরা যতই আলোচনার গভীরে যাচ্ছি, সোর্সের মূল বার্তাটা ততই যেন আরও পরিষ্কার এবং শক্তিশালী হয়ে উঠছে। হ্যাঁ, অনেকগুলো ডাইমেনশন খুলে যাচ্ছে আমাদের সামনে।
তো আমরা আজকের এই গভীর বিশ্লেষণের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। যদি পুরো বিষয়টিকে আমরা একটা ফ্রেমে বাঁধার চেষ্টা করি তাহলে কি দাঁড়ায়? মূল নির্যাসটা হল দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন। শিক্ষকতা কোনোভাবেই ৮ পড়ে ১০টা ৫টা চাকরি নয়। একদম। এটা পৃথিবীর সবচেয়ে সংবেদনশীল এবং সম্মানজনক দায়িত্ব। রাইট। একজন সত্যিকারের শিক্ষক শুধু বইয়ের তথ্য ডেলিভারি দেবেন না, তিনি হবেন শিষ্টাচারী, ক্ষমাশীল এবং কর্তব্যপরায়ণ। হ্যাঁ, তিনি ছাত্রদের শাসন করার চেয়ে তাদের সাথে একটা আস্থার সম্পর্ক তৈরিতে বেশি সময় দেবেন। হ্যাঁ, কারণ তার উত্তম চরিত্র বা হাসানুল খুলুকি হবে ছাত্রদের জন্য সবচেয়ে বড় শিক্ষা। আর সবচেয়ে বড় কথা হল তিনি প্রাতিষ্ঠানিক জ্ঞান বা তালিমের পাশাপাশি ছাত্রদের নৈতিক ভিত্তি বা তারবিয়া গঠনে সর্বোচ্চ জোর দেবেন। ঠিক যেভাবে মাদ্রাসাতুন নূরের মতো প্রতিষ্ঠানগুলো একটা দেশব্যাপী নেটওয়ার্কের মাধ্যমে এই পরিবর্তনটা আনার চেষ্টা করছে। চমৎকার একটা সারসংক্ষেপ দিয়েছেন। আজকের এই বিশ্লেষণ থেকে এটা স্পষ্ট যে শিক্ষকরা সত্যি সমাজ বিনির্মাণের মূল স্থপতি। একদম, তারাই ভবিষ্যতের আর্কিটেক্ট। হ্যাঁ, তারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মনস্তাত্ত্বিক কাঠামোটি তৈরি করেন, যা আগামী দিনের পৃথিবী কেমন হবে তা নির্ধারণ করে দেয়। রাইট। কিন্তু এই পুরো আলোচনা শেষে এমন একটা প্রশ্ন সামনে চলে আসে যা আমাদের সকলকে গভীরভাবে ভাবাবে। বলুন। আমরা তো দেখলাম যে এই স্থপতিদের দায়িত্ব কতটা বিশাল, কতটা সূক্ষ্ম এবং সংবেদনশীল। কিন্তু একটু তলিয়ে দেখলে প্রশ্ন জাগে। কি প্রশ্ন? একটা সমাজ হিসেবে আমরা কি সত্যি এই স্থপতিদের সেই কাঙ্ক্ষিত সম্মান, সেই উপযুক্ত কাজের পরিবেশ এবং মানসিক সমর্থনটুকু দিচ্ছি? খুব ভাইটালটা পয়েন্ট। যা তাদের এই পর্বতসম দায়িত্ব পালনের জন্য প্রয়োজন, নাকি আমরা তাদের হাতে কোনো সঠিক নকশা, কোনো ভালো উপকরণ বা বেঁচে থাকার ন্যূনতম নিশ্চয়তা না দিয়েই কেবল জাদুকরী কোনো পরিবর্তনের আশা করে বসে আছে? এটা সত্যি একটা বড় ভাবনার বিষয়। সমাজ যদি তার স্থপতিদের সঠিক মর্যাদা এবং সুযোগ না দেয়, তবে সেই সমাজের ইমারত যে কখনোই শক্ত ভিতের উপর দাঁড়াবে না তা বলাই বাহুল্য। আজকের মতো আমাদের গভীর বিশ্লেষণ এখানেই শেষ করছি। হ্যাঁ, এই আলোচনা থেকে অনেক কিছু শেখার আছে। রাইট। এই প্রশ্ন এবং ভাবনার রেশটুকু আমাদের সবার জন্যই একটা নতুন দৃষ্টিকোণের দরজা খুলে দিক।